আসসালামু আলাইকুম। এটা আমাদের হেপাটাইটিস ভাইরাস লেকচার সিরিজের সেকেন্ড ভিডিও এবং আমাদের আজকাল আলোচনা টপিক হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে হেপাডিএনএ ভাইরাস ফ্যামিলির একটা মেম্বার। এটা সাইজে 42 ন্যানোমিটারস ইন ডায়ামিটার এবং স্ট্রাকচারালি এটার 4টা কম্পোনেন্ট আছে। এটা একটা এনভেলপড ভাইরাস, তো সবচেয়ে বাইরে থাকছে একটা লিপোপ্রোটিন এনভেলপ, তার মধ্যে একটা নিউক্লিওক্যাপসিড কোড থাকছে, তার মধ্যে থাকছে হচ্ছে একটা পার্শিয়ালি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এইটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই কালো যে স্ট্র্যান্ডটা এটা মানে ডেফিসিয়েন্ট, সো এই জন্য এটাকে পার্শিয়ালি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ বলা হচ্ছে। আর এর মধ্যে থাকছে হচ্ছে একটা ডিএনএ পলিমারেজ। এই হেপাটাইটিস বি ভাইরাসের যে ডিএনএটা, এটা কিছু বিশেষ লোকাস আছে। এটার এস জিন একটা লোকাস আছে যেটা সারফেস অ্যান্টিজেন সিনথেসাইজ করতে হেল্প করে। সারফেস অ্যান্টিজেনটা মেনলি এনভেলপ সিনথেসাইজে হেল্প করে। দেন সি জিন আছে একটা, এটা হচ্ছে কোর অ্যান্টিজেন এবং ই অ্যান্টিজেন কোড করতে হেল্প করে। তো কোর অ্যান্টিজেনটা কোর কম্পোজ করতে, নিউক্লিক অ্যাসিড কোড যেটা আছে এটা কম্পোজ করতে হেল্প করে এবং এই কোডটার অ্যান্টিজেনটা এই যে সেটাকে HBCAG অ্যান্টিজেন বলে। তো এইটা যখন ব্লাডে চলে আসে তখন এই সিটাকে ই বলে, HBE অ্যান্টিজেন হয়ে যায় তখন সেটা। সো দুইটার জন্য এই সি জিন দায়ী বোঝা যাচ্ছে। আর পলিমারেজকে এনকোড করে হচ্ছে পি জিন, অ্যান্ড একটা স্পেশাল জিন আছে সেটা হচ্ছে এক্স জিন, এটা হচ্ছে HBX প্রোটিন কোড করতে হেল্প করে। এটার বিশেষত্ব হচ্ছে এটা আমাদের অঙ্কোজেনেসিসে হেল্প করছে এই হেপাটাইটিস বি ভাইরাসকে। এটা হচ্ছে অ্যাক্টিভেটর অফ ভাইরাল RNA ট্রান্সক্রিপশন, অ্যান্ড এটা হচ্ছে P53 কে সাপ্রেস করে। এটা হচ্ছে P53 কে সাপ্রেস করার মাধ্যমে অনকোজেনেসিস হেল্প করে, কারণ P53 একটা টিউমার সাপ্রেসর জিন। ও হচ্ছে ডিএনএ সিনথেসিস যেন ওভার প্রলিফারেটিং না হয় বা সেল গ্রোথটা যেন বেশি বেশি না হয় সেটা ইনশিওর করে। সো ও সেল গ্রোথকে ইনহিবিট করছে, কারণ ওকে ইনহিবিট করার মাধ্যমে ইনডাইরেক্টলি সেল গ্রোথকে প্রমোট করা হচ্ছে, এজন্য এটা অনকোজেনেসিসে ইনভলভড। এছাড়া অনকোজেনেসিসে আরও দুইটা মেথড আছে। যে প্রথম মেথডটা আমরা বললাম অ্যাক্টিভেশন অফ P53 সাপ্রেসর, দেন হচ্ছে ইনসারশনাল কিছু মিউটেশন আছে, মানে এই যে আমাদের হিউম্যান ডিএনএ তার মধ্যে যদি হেপাটাইটিস ডিএনএর একটা কম্পোনেন্ট ঢুকে যায় তখন আর প্রপার ডিএনএ থাকছে না, তো এর মাধ্যমে একটা মিউটেশন হচ্ছে, এর কারণে অনকোজেনেসিস হতে পারে। তাছাড়া হচ্ছে এই যে হেপাটোসেলুলার ড্যামেজ হচ্ছে বারবার, এই ইনজুরি এবং রিপেয়ারের যে সাইকেল চলতে থাকে সেখান থেকে কিছু মিউটেশন ডেভেলপ করতে পারে, যে সিরোসিস হয় আর কি। সিরোসিস থেকে আলটিমেটলি মিউটেশনের মাধ্যমে হতে পারে অনকোজেনেসিস। তো এই তিনটা মেকানিজমে হেপাটাইটিস বি ভাইরাস অনকোজেনেসিস করে থাকে। এরপরে আসি আমরা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ পলিমারেজের একটু বিশেষত্বে। এইটার স্পেশালিটি হচ্ছে এটা বোথ ডিএনএ ডিপেন্ডেন্ট এবং RNA ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি আছে। তার মানে হচ্ছে নর্মালি একটা ডিএনএ পলিমারেজের কাজ কি, যেটা হচ্ছে একটা নর্মাল ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, সে একটা ডিএনএর উপর বেস করে একটা নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। বাট এমন যদি হয় যেটা RNA ডিপেন্ডেন্ট, যে একটা RNA থেকে একটা ডিএনএ তৈরি করে, এটা কিন্তু সেন্ট্রাল ডগমার অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তো এই জন্য বলা হয় যে HBV যে ডিএনএ পলিমারেজটা, এটার কিছু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে রেপ্লিকেটিভ সাইকেল অফ HBV ভাইরাস। তো HBV ভাইরাসটার ফার্স্টলি হেপাটোসাইটকে আক্রমণ করে একটা বিশেষ রেসেপ্টরের সঙ্গে অ্যাটাচ করে, যেটা খুবই হাই ইয়েল্ড। সেটার শর্টে বলা হচ্ছে NTCP, সোডিয়াম টরোকোলেট কো ট্রান্সপোর্টিং পলিপেপটাইড। এই রিসেপ্টরের সঙ্গে HBV ভাইরাসটা বাইন্ড করার পর হচ্ছে এই যে বাইরের লিপোপ্রোটিন কোডটা, এইটা আনকোটিং হয়ে ভিতরে নিউক্লিওক্যাপসিড সম্বলিত যে জিনোমটা এটা রিলিজড হয়। এটা রিলিজড হওয়ার পর এটা মাইক্রোটিউবিউলসের মাধ্যমে নিউক্লিয়াস পর্যন্ত তারা ট্রাভেল করে। নিউক্লিয়াস পর্যন্ত ট্রাভেল করার পর এই যে বাইরের নিউক্লিক অ্যাসিডটা সেটা ডকড হয়, এই যে নিউক্লিয়ার পোরে ডকিং হয়। ডকিং হওয়ার পর সেখান থেকে জিনোমটা বের হয়ে আসে। এখন জিনোমটা সেখানে সেলুলার যে ডিএনএ পলিমারেজ, এই এনজাইমের মাধ্যমে তারা কমপ্লিট ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ফর্ম করে। এটা তো পার্শিয়াল ছিল, এটা কমপ্লিট ডাবল স্ট্র্যান্ডেড একটা ডিএনএ ফর্ম করে, যেটাকে কমপ্লিট সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ বলে। 3টা সিতে কী হয় আমি শিওর না, তো 2টা সিতে কমপ্লিট সার্কুলার হয় এটা আমি শিওর। তো কমপ্লিট ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা তখন আবার নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে সেলুলার RNA পলিমারেজ ইউজ করে এই ডিএনএ থেকে RNA সিনথেসাইজ করে। এটা একটা RNA, mRNA টু বি এক্স্যাক্ট। তো এই mRNA-র আবার দুইটা ফাংশন।
একটা হচ্ছে নর্মাল ফাংশন, এমআরএনএটা রাইবোজোমে যায়, হিউম্যানের রাইবোজোম ইউজ করে তারা হচ্ছে প্রোটিন সিনথেসাইজ করে। আবার এই এমআরএনএর কিছু পার্ট আবার রিভার্স ট্রান্সক্রিপ্টেড হয়ে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে পার্টটা ডিএনএ পলিমারেজের, সেইটাকে ইউজ করে আবার একটা ইনকমপ্লিট বা পার্শিয়ালি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ফর্ম করে। তো এই যে প্রোটিনগুলি সিনথেসাইজ করছিল এইটার হচ্ছে আবার ক্যাপসিড ফর্ম করে, আবার এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটা এটা সিনথেসাইজ করতে হেল্প করে। এই যাবতীয় সব যে স্ট্রাকচারাল এবং ফাংশনাল কম্পোনেন্ট একটা এইচবিভি ভাইরাসের, সেগুলি আবার সিনথেসাইজড হয়। এগুলি সিনথেসাইজড হওয়ার পর এই পার্শিয়ালি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটাকে সাথে নিয়ে আবার একটা কমপ্লিট ভিরিয়ন ফর্ম করে। এই কমপ্লিট ভিরিয়নটা তখন আবার বাডিং আউট হয়ে বের হয়ে আসে, এই যে এক্সোসাইটোসাইজড হয়ে, এক্সোসাইটোসাইজড। আচ্ছা, তো এইভাবে রেপ্লিকেটিভ সাইকেলটা কমপ্লিট করে। নেক্সট আমরা আসি ট্রান্সমিশন কীভাবে হয়। একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা মায়ের মাধ্যমে ছড়ায়, যে এখানে লেখা এইচবিএস এজি পজিটিভ মাদার, স্পেসিফিক্যালি ই অ্যান্টিজেন পজিটিভ হলে এটা ট্রান্সমিসিবিলিটি ইন্ডিকেট করে, তো ই পজিটিভ হলে আরোই তারা অ্যাট রিস্ক। আর হরাইজন্টাল ট্রান্সমিশন হচ্ছে ম্যান টু ম্যান ট্রান্সফার্ড হয়। এই ক্ষেত্রে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি ট্রান্সমিশনটা। এইচবিভি যেটা, এটা হচ্ছে সব বডি ফ্লুইডসে থাকে, স্যালাইভায় থাকতে পারে, ব্লাডে থাকতে পারে, আবার সেমিনাল ফ্লুইডসে বা ভ্যাজিনাল ফ্লুইডসে থাকতে পারে। সো সেক্সুয়াল কন্ট্যাক্টে ছড়াতে পারে। আবার স্যালাইভা, টুথব্রাশ ইউজ করলে একজন একটা আরেকজন, তারপর হচ্ছে যদি টডলারদের ক্লোজ কন্ট্যাক্টে থাকে তো পেরিনেটালি ইনফেক্টেড টডলার থেকেও আবার ছড়াতে পারে। ব্লাডের ক্ষেত্রে হচ্ছে আনস্ক্রিন যে ব্লাড প্রোডাক্টগুলি, এগুলি যদি ট্রান্সফিউশনের সময় চেক না করে দেওয়া হয়, অনেক সময় এইচবিভি ট্রান্সফার্ড হয়ে যেতে পারে। আবার ইনকুলেশন ইনজুরি বা কোনো কেটে গেলে আর কি ব্লাড যদি ট্রান্সফার্ড হয়ে যায় কোনো ইনফেক্টেড এজেন্টে, যেরকম হচ্ছে রেজার ইউজ করলে আরেকজনেরটা। আর ইনকুলেশনের মাধ্যমে যেরকম আইভিডি ড্রাগ অ্যাবিউজ, ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ, নিডল স্টিক ইনজুরি, তারপর হচ্ছে অ্যাকুপাঞ্চারের সময় যে নিডলটা ইউজ হয় সেটা দিয়ে ইনজুরি, এভাবে বিভিন্নভাবে আর কি এইচবিভিটা ছড়াতে পারে। ট্রান্সমিশনের পর আসে আমরা প্যাথোজেনেসিসে। ভাইরাসটা আমরা যে রেপ্লিকেটিভ সাইকেলে দেখেছিলাম, ভাইরাসটা হেপাটোসাইটকে অ্যাটাক করে, দেন হেপাটোসাইটটার মধ্যে এটা ঢোকার পর ওই যে ভাইরাল অ্যান্টিজেনগুলি, এটা হচ্ছে MHC ক্লাস 1 দিয়ে আর কি সেলের সারফেসের হয় এক্সপ্রেসড হয়। তখন হচ্ছে সেইটাকে CD8 পজিটিভ টি সেল ডিটেক্ট করতে পারে, আবার অ্যাক্টিভেটেড বি সেল বা প্লাজমা সেল ডিটেক্ট করতে পারে। টি সেল দিয়ে হচ্ছে টি সেল মেডিয়েটেড ইনজুরি হয়, এটা বিভিন্ন ওয়েতে হতে পারে। আর অ্যাক্টিভেটেড বি সেল হচ্ছে ইমিউনোগ্লোবুলিন সেক্রেট করে। এই ইমিউনোগ্লোবুলিনগুলি ইমিউন কমপ্লেক্স ফর্ম করে, যেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। সেই কমপ্লেক্স মেডিয়েটেড কিছু ইনজুরি হতে পারে। এইভাবেই আমাদের বডিতে প্রবলেমগুলি দেখা দেয় হেপাটাইটিসের জন্য। এরপর আসি আমরা একটা পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট সেকশন, সেটা হচ্ছে ভাইরাল অ্যান্টিজেন এবং ডিজিজ ফেজেস। ভাইরাল অ্যান্টিজেন আমরা যে প্রোটিনগুলি ভাইরাসে এক্সপ্রেসড হয় তার মধ্যে কিছু দেখেছিলাম। একটা হচ্ছে এনভেলপে এক্সপ্রেসড সারফেস অ্যান্টিজেন, একটা হচ্ছে কোর অ্যান্টিজেন যেটা নিউক্লিয়িক অ্যাসিডের থাকে, এবং ই অ্যান্টিজেন হচ্ছে কোর অ্যান্টিজেনেরই একটা পার্ট যেটা ব্লাডে চলে আসে। এই কোর অ্যান্টিজেনটা ডাইরেক্টলি ব্লাডে আসে না, বাট ই অ্যান্টিজেনটা ডাইরেক্টলি ব্লাডে চলে আসে। কোর অ্যান্টিজেন ব্লাডে ডাইরেক্টলি না আসলেও এটার এগেনস্টে ইমিউনোগ্লোবুলিনটা আসে। যাই হোক, আমরা এখনই দেখবো সেটা। সারফেস অ্যান্টিজেন হচ্ছে মেইন ইন্ডিকেটর অফ অ্যাক্টিভ ইনফেকশন। সারফেস অ্যান্টিজেন আছে মানে একটা ব্লাডের মধ্যে নড়াচড়া করতেছে, এরকম একটা হেপাটাইটিস বি ভাইরাস আছে, তো এটা অ্যাক্টিভ ইনফেকশন ডিনোট করে। এক্সেপ্ট অ্যাকিউট লিভার ফেলিয়ার ফ্রম এইচবিভি। অ্যাকিউট লিভার ফেলিয়ারের ক্ষেত্রে এই সারফেস অ্যান্টিজেনটা আসার সুযোগ পায় না। এরপর হচ্ছে আমরা এটার এগেনস্টে ইমিউনোগ্লোবুলিন, যেটা এটাও একটা ইম্পর্ট্যান্ট মার্কার। এই মার্কারটা যখন আমরা দেখি যে আছে, সেক্ষেত্রে এটা প্রিভিয়াস ইনফেকশন বা ভ্যাকসিনেশন স্ট্যাটাসটা ডিনোট করে। সো ভেরি ইম্পর্ট্যান্ট এটা। anti-HBs ইমিউনোগ্লোবুলিন যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ইনফেকশন প্রিভিয়াসলি ছিল না ভ্যাকসিনেটেড, এটা ডিফারেন্সিয়েশনের জন্য কোর অ্যান্টিজেনটা আমরা দেখি। এটা আমরা কোর অ্যান্টিজেন আলাপ করেই আসতেছি। কোর অ্যান্টিজেন হচ্ছে আমরা যেটা আগে বললাম ব্লাডে প্রেজেন্ট থাকে না, বাট এটার ইমিউনোগ্লোবুলিনটা থাকে। এটা হচ্ছে আর্লি অ্যাপিয়ারেন্স হয় একদম শুরুতেই, তারপর হচ্ছে খুব র্যাপিডলি ফল করে, তারপর ও লেভেলে এটা পারসিস্ট করে। তো এই জিনিসটা হচ্ছে আমরা ভ্যাকসিনেশন যখন করি একটা মানুষের, তখন হচ্ছে শুধু সারফেস অ্যান্টিজেনটা দেওয়া হয়, কোর অ্যান্টিজেনটা ভ্যাকসিনে থাকে না। সো ক্লিয়ারলি যখন একটা মানুষ প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড বা সে প্রিভিয়াসলি ইনফেক্টেড না, সে কিন্তু সি অ্যান্টিজেনের সংস্পর্শে আসে নাই, তো সে হচ্ছে এস অ্যান্টিজেনের প্রতি পজিটিভ থাকবে, মানে তার ইমিউনোগ্লোবুলিন থাকবে, বাট সি অ্যান্টিজেনের এগেনস্টে তাদের ইমিউনোগ্লোবুলিন থাকবে না। সো প্রিভিয়াসলি ইনফেক্টেড হলে তার দুইটাই পজিটিভ থাকবে, কারণ সে দুইটারই সংস্পর্শে আসছিল।
তো এটা দিয়ে বোঝা যাচ্ছে এই জিনিসটা। সি অ্যান্টিজেন আমরা দেখলাম, এবার হচ্ছে ই অ্যান্টিজেন। ই অ্যান্টিজেনটা হচ্ছে সি অ্যান্টিজেনের একটা পার্ট যেটা ব্লাডে অ্যাপিয়ার করে। এটা আমি আগে বলছি যে ভাইরাল রেপ্লিকেশন অ্যাক্টিভলি হচ্ছে, এটা একটা ইন্ডিকেটর, এবং অ্যাজ এ রেজাল্ট এটা ট্রান্সমিসিবিলিটির একটা ইন্ডিকেটর, মানে ভাইরাসটা ট্রান্সফার্ড হবে কিনা। যেহেতু এটা এই সি অ্যান্টিজেনের যে ইনকোডিং জিন, সি জিন যেটা ছিল এটা দিয়ে ইনকোডেড হয়। তো সি জিন হচ্ছে নিউক্লিয়িক অ্যাসিডকে ইনকোড করছে। তো নিউক্লিয়িক অ্যাসিড ইনকোডেড মানে হচ্ছে একটা অ্যাক্টিভ জিনোম আছে। তো এই জন্য হচ্ছে এটা ট্রান্সমিসিবিলিটিটাকে ইন্ডিকেট করে। এটা হচ্ছে পেরিনেটাল ইনফেকশনের 10 থেকে 30 বছর পর অ্যাপিয়ার করে এবং 3 থেকে 6 মাস পর অ্যাপিয়ার করে অ্যাডাল্ট ইনফেকশনের ক্ষেত্রে। এবার আসলে একটা পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের ফেজ। তো ক্রনিক বি ভাইরাস ইনফেকশনের ফেজ 5টা আছে, এবং এটা হচ্ছে ই অ্যান্টিজেনের প্রেজেন্সের উপর এবং লিভার ড্যামেজ আর কি হেপাটাইটিস হচ্ছে কিনা এইটার উপর আর কি বেস করে ফেজগুলি করা হয়েছে। হেপাটাইটিস যে ফেজগুলোতে দেখা যায় সেক্ষেত্রে কয়েকটা কমন ফিচার আছে। নাম্বার 1 হচ্ছে সেক্ষেত্রে নেক্রো ইনফ্ল্যামেশন হচ্ছে, মানে হচ্ছে নেক্রোসিস এবং ইনফ্ল্যামেশন দেখা যাচ্ছে। যেহেতু হেপাটোসাইটে নেক্রোসিস হচ্ছে সেহেতু হেপাটিক যে আইসোএনজাইমগুলি এগুলি বের হয়ে যাচ্ছে। সো এএলটিটা দেখা যায়, এএলটিটা এলিভেটেড থাকে। এবং হেপাটাইটিস যেহেতু হচ্ছে সেক্ষেত্রে তাদের সিরোসিস বা হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার রিস্কটা বেশি থাকে। এগুলো হচ্ছে কমন ফিচার। তো এইটা মাথায় রেখে আমরা স্টেজগুলো দেখি। হেপাটাইটিস ই ভাইরাস পজিটিভ ক্রনিক ইনফ্ল্যামেশন, ক্রনিক ইনফেকশন। সো এটা ই পজিটিভ প্লাস হচ্ছে ইনফেকশন, এটা হেপাটাইটিস না। এই ক্ষেত্রে এস অ্যান্টিজেন তো সবগুলো কেসেই পজিটিভ থাকবে, এক্সেপ্ট এস অ্যান্টিজেন নেগেটিভ একটা আলাদা ফেজ আছে। তো এক্ষেত্রে ই পজিটিভ থাকবে, যেহেতু এটা নামেই আছে ই পজিটিভ। এক্ষেত্রে ভাইরাল লোডটা অনেক বেশি থাকবে। আর যেহেতু এটা ইনফেকশন, এটা হেপাটাইটিসের কোনো ফিচার নাই। সো এএলটি নর্মাল, হিস্টোলজিতে হচ্ছে নেক্রো ইনফ্ল্যামেশন মিনিমাম অথবা নর্মাল অবস্থায় থাকে, এটাই দেখা যায়। এবং তাদের ক্ষেত্রে হচ্ছে লো রিস্ক এই হেপাটোসেলুলার কার্সিনোমার। এইটা হচ্ছে স্টেজটা অনেক ক্ষেত্রে অ্যাডাল্ট ফেজে অ্যাবসেন্টও থাকে, শর্ট আর অ্যাবসেন্ট ইন অ্যাডাল্টস বা পেরিনেটালি ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে একটা প্রলংড একটা ফেজ। এবং যেহেতু অনেক হাই ভাইরাল লোড হচ্ছে 1 কোটির চেয়েও বেশি হতে পারে ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। তো এটাকে হচ্ছে হাইলি ইনফেকশাস মনে করা হয় এবং এটাকে প্রিভিয়াসলি ইমিউনো টলারেন্ট ফেজ মনে করা হতো। আচ্ছা, এবার হচ্ছে ই পজিটিভ কিন্তু ক্রনিক হেপাটাইটিস, এই ক্ষেত্রে এই দুইটা সেম, ই অ্যান্টিজেন পজিটিভ, এস অ্যান্টিজেন পজিটিভ। ভাইরাল লোডটা তুলনামূলক কম থাকে, বাট এএলটি যেটা বলছিলাম এলিভেটেড থাকবে এবং নেক্রো ইনফ্ল্যামেশন মডারেট টু সিভিয়ার এবং লং লাস্টিং হতে পারে, রিস্ক অফ সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা থাকতে পারে। এটাকে প্রিভিয়াসলি ইমিউন রিঅ্যাক্টিভ ফেজ বলা হতো। এরপর আসি আমরা হচ্ছে নেগেটিভ ফেজ দুইটা, ই নেগেটিভ ক্রনিক ইনফেকশন। এক্ষেত্রে যেহেতু ই নেগেটিভ থাকতেছে বাট এস পজিটিভ থাকতেছে, এক্ষেত্রে ভাইরাল লোডটা রিলেটিভলি কম, লেস দেন 2000 ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার। এই ক্ষেত্রে হচ্ছে এএলটি যেহেতু ইনফেকশন নর্মাল থাকতেছে, নেক্রো ইনফ্ল্যামেশন মানে মিনিমাম অথবা নর্মাল, আর লো রিস্ক অফ সিরোসিস আর হেপাটোসেলুলার কার্সিনোমা। এক্ষেত্রে আগে এটাকে ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার বলা হতো। এবার হচ্ছে নেগেটিভ হেপাটাইটিস, তো ওই আগেরটার মতোই এস তো স্বাভাবিক পজিটিভ আর ই হচ্ছে নেগেটিভ থাকতেছে যেহেতু ই নেগেটিভ। আর হেপাটাইটিস যেহেতু সেক্ষেত্রে এএলটি রেজড বা ফ্লাকচুয়েটিং আর মডারেট টু সিভিয়ার নেক্রো ইনফ্ল্যামেশন থাকতে পারে, হাই রিস্ক অফ সিরোসিস, এই তিনটা কমন। আর এই ক্ষেত্রে হচ্ছে ফ্লাকচুয়েটিং ভাইরাল লোড ওঠানামা করতেছে, এই যে এখানে লেস দ্যান 2000 ছিল ওটা গ্রেটার দ্যান 2000, এই তো মোটামুটি এইটাই। আর এস নেগেটিভ যে ফেজটা, এক্ষেত্রে এস ই দুইটাই নেগেটিভ, ভাইরাল লোড খুবই কম বা অ্যাবসেন্ট, সব কিছু নর্মাল। এই ক্ষেত্রে হচ্ছে কোনো ফিচারই পাওয়া যায় না, আলট্রাসেন্সিটিভ টেকনিক দরকার হয় এই লো লেভেলে হেপাটাইটিস বি ডিএনএ যদি ডিটেক্ট করা যায় আর কি। এক্ষেত্রে আর এস ইন্ডিজেনটা থাকে না। তো মোটামুটি ফেজ এগুলোই। এবার আমরা একটু মার্কারসে আসি। মার্কার হচ্ছে পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ হচ্ছে এটা সেরোলজিক্যাল ডায়াগনোসিসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং সেরোলজি হেপাটাইটিস বি ভাইরাসের জন্য মেইন ডায়াগনস্টিক মেথড। তো আমরা কয়েকটা মূলনীতি আগে জানি যে আমাদের কী কী মার্কার আছে। আমাদের একটা অ্যান্টিজেন আছে, সেটা হচ্ছে এইচবিএস অ্যান্টিজেন, এবং আমাদের 3টা অ্যান্টিবডি আছে যেটা মার্কার হিসেবে ইউজ করা হয়। এই এইচবিএসের এগেনস্টে অ্যান্টিবডি আমি এসআইজি দিয়ে ডিনোট করতেছি। আর হচ্ছে কোর অ্যান্টিজেনের 2টা পার্ট, একটা হচ্ছে আইজিজি টাইপ আর একটা হচ্ছে আইজিএম টাইপ। আইজিএম টাইপটা অ্যাক্টিভ ইনফেকশনে দেখা যায়, আর আইজিজিটা হচ্ছে কোভ্যালেসেন্স স্টেজ থেকে শুরু করে একদম লাইফ লং দেখা যায়, মানে এটা রিজলভ স্টেট বা ইনঅ্যাক্টিভ স্টেটটা ডিনোট করে। সো সোজা কথায় হচ্ছে অ্যাক্টিভ কেসে আমরা এইচবিএস অ্যান্টিজেনটা পাবো আর হচ্ছে আইজিএম অ্যান্টিজেন পাবো কোরের।
তো এই জিনিসটা মাথায় রেখে আমরা এখন ডিসকাশনে আসি। তো নাম্বার 1 কথা, এইচবিএস অ্যান্টিজেনটা আমরা পাচ্ছি একদম ইনকিউবেশন পিরিয়ডেও পাচ্ছি, যে একদম শুরুতে, আর আইজিএমটাও একদম শুরুতে ইনকিউবেশন পিরিয়ডে পাচ্ছি, এবং আর্লি স্টেজেও তারা থাকছে, একমাত্র তারা হচ্ছে আর্লি স্টেজে ডিটেক্টেবল যে মার্কার এইচবিএস আর হচ্ছে আইজিএম। এরপরে হচ্ছে আমাদের এস্টাবলিশড কেস চলে আসে। এস্টাবলিশড কেসে তো তারা থাকছেই, মানে তারা ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল ফিচার অলরেডি দেখা গেছে, সেই অবস্থায় তো তারা অবশ্যই অ্যাক্টিভ, কারণ ডিজিজটাও অ্যাক্টিভ। সেই সময় আইজিজিটাও একটু দেখা যায়, এটা একদম আর্লি স্টেজে আইজিজি দেখা যায়। এখন হচ্ছে আমাদের ডিজিজ শেষ, সাইন্স অ্যান্ড সিমটমস ডিসঅ্যাপিয়ার্ড। এখন আমরা কী অবস্থা প্রগনোসিসটা দেখার জন্য যখন টেস্ট করব, তখন যেহেতু অ্যাক্টিভ ইনফেকশন নেই, এইটাও নাই, আর এমও হচ্ছে থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ এখন মানে যুদ্ধের পরে আর কি অবশিষ্ট আছে, হালকা পাতলা এরকম হতে পারে। সো এটা হচ্ছে একদম নেগেটিভ এস অ্যান্টিজেন, আর এটা হচ্ছে প্লাস মাইনাস। বাট আইজিজি সে হচ্ছে পারসিস্ট করবে, এবং এইটা যেহেতু ধ্বংস করা শেষ, এটার এগেনস্টে একটা ইমিউনিটি ডেভেলপ হয়েছে। সো এস অ্যান্টিবডিটা ডেভেলপ করা শুরু করে, এই সময় আর কি তারা থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে আর্লি স্টেজ আমাদের কোভ্যালেসেন্সের, এবং লেট স্টেজটা যখন অলরেডি চলে আসে 6 to 9 months, তখন হচ্ছে এস অ্যান্টিজেন একদম ডিসঅ্যাপিয়ার থাকে, এবং অ্যাক্টিভ যে আইজিএমটা এটাও একদমই ডিসঅ্যাপিয়ার থাকে, এটা সবই আইজিজিতে কনভার্টেড হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আইজিজি প্রেজেন্ট, বাট আইজিএমটা নেগেটিভ। আর এইচবিএস যেহেতু এটা কমপ্লিটলি এর এগেনস্টে আমাদের যুদ্ধ শেষ, সো এর এগেনস্টে আমাদের অ্যান্টিবডিটাও প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছে। এখন হচ্ছে ইনফেকশন শেষ হওয়ার পর শুধু এই দুইটাই প্রেজেন্ট থাকে, আইজিজি আর এইচবিএসটাও প্রেজেন্ট থাকে। তো বোঝা যাচ্ছে যে আইজিজিটা মোটামুটি আল্লাহর ইচ্ছে সবসময় প্রেজেন্ট থাকে, একদম মানে এস্টাবলিশড কেস থেকে শুরু করে ইনফেকশন, মানে লাইফ লং এটা আর কি থাকে। সো এটা আসলে কোন স্টেজে আছে এটা ডিফারেন্সিয়েট করার জন্য খুবই লেস এফেক্টিভ, বাট এমনিতে আর কি ভালো একটা আগে ইনফেকশন কখনো হয়েছে কিনা এটা দেখার জন্য ভালো। আর যেটা আগেই বলছিলাম, ইমিউনাইজেশন উইদাউট ইনফেকশনের ক্ষেত্রে NT-HBS হচ্ছে একমাত্র মার্কার, অন্য সব কিছু নেগেটিভ থাকবে, আইজিজিটা নেগেটিভ থাকবে পার্টিকুলারলি। সো এটাই মোটামুটি। এখন আমি হচ্ছে স্টার মার্ক দিয়ে একটা জিনিস বলছি, যে একটা উইন্ডো পিরিয়ড আছে আমাদের ভাইরাসটার, সেটা হচ্ছে HBS এবং এটার অ্যান্টিবডি বোথ আর নেগেটিভ এই টাইমটায়, কিন্তু HBC যেটা কোর অ্যান্টিজেনের অ্যান্টিবডিটা, এটা অলওয়েজ ডিটেক্টেড। আর কোর অ্যান্টিজেনটা এমনিতে অ্যাকিউট এবং ক্রনিক দুই ফেজই থাকে, যেটা বললাম, এজন্য এদেরকে ডিফারেন্সিয়েট করা যায় না। যে এখানে দেখানো হচ্ছে যে এই হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিসেও আছে, আবার কোভ্যালেসেন্স ফেজেও আছে। আমি একটু লেখাগুলি ক্লিয়ার করে দিই। এবার আমরা একটু এই চার্টটার দিকে ধ্যান দিই। এই চার্টটা লেন্স থেকে নেওয়া, এবং এটা আমরা ম্যাক্সিমাম জিনিস আলাপ করে ফেলছি, তাও একটু এটা রিক্যাপ হিসেবে বেশ ভালোই। তো আমার কাছে পার্টিকুলারলি ইম্পর্টেন্ট এই ফার্স্ট ফিগারটা লাগছে। তো এটা হচ্ছে কোন স্টেজে কতটা ইম্পর্ট্যান্ট এটা ভালো বোঝাচ্ছে। ইনকিউবেশন পিরিয়ডে হচ্ছে এখানে বলছে যে এইচবিএস অ্যান্টিজেনটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ আমরা দেখছি যে এই ক্ষেত্রে এইচবিএস অ্যান্টিজেনটাই মেইনলি দেখা যায়। আর তাছাড়া হচ্ছে আমরা এখানে বলছি যে এইচবিসি এর আইজিএম ভার্সনটাও কিছুটা দেখা যায়, এটাও ইনক্লুড করা যেতে পারে। আবার হচ্ছে প্রোড্রোম বা অ্যাকিউট ডিজিজ, যেটা এই ক্ষেত্রে হচ্ছে এস অ্যান্টিজেনটা মেইন, NT-HBC অ্যান্টিজেনের কথা বলছে, যে এই ক্ষেত্রে হচ্ছে আইজিএম এর পাশাপাশি আইজিজিটাও অ্যাপিয়ার করা শুরু করে এস্টাবলিশ ডিজিজে। সো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আর কোভ্যালেসেন্স হয়ে যাওয়ার পর এই এইচবিএসটা আর থাকতেছে না, এক্ষেত্রে শুধু ইমিউনোগ্লোবুলিনটাই আমরা দেখতেছি, সি অ্যান্টিজেনের ইমিউনোগ্লোবুলিন, কারণ এখানে এম হচ্ছে প্লাস মাইনাস অবস্থায় থাকছে, আর আইজিজিটা একদম অ্যাক্টিভ অবস্থায় থাকছে। সো এটা হচ্ছে একটা আর্লি কোভ্যালেন্স ফেজের একটা শর্ট পিরিয়ডে আমরা পাই, এবং লেট কোভ্যালেন্স ফেজে আমরা অলরেডি ইমিউনোগ্লোবুলিন এগেনস্ট এস অ্যান্টিজেনটা এটা পাচ্ছি, এটাই মেইন এক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য। আর NT-HBCটাও আমরা পাই, স্পেশালি এই জি ভার্সনটা পাই, এমটা তখন আর থাকে না, NT-IgG আমরা পেতে পারি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা যায়। এখানে হচ্ছে ওই আমরা যেটা আলাপ করছি সেটাই চার্ট আকারে দেওয়া। এখানে আমি একটু স্ট্রেস দিচ্ছি ওই উইন্ডো পিরিয়ডটা, এই যে এস অ্যান্টিজেনের যেখানে শেষ হয়েছে, আবার হচ্ছে এই যে NT-HBS যেখানে শুরু হয়েছে, এই যে একটা গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে উইন্ডো পিরিয়ড। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলছে আমার মতে, যে সিমটমসটার শুরু হওয়ার আগে এবং শেষ হওয়ার পরে এলিভেটেড লেভেলস অফ ট্রান্সমিনেন্স পাওয়া যায়। যে সিমটমস যখন থাকে তখন তো ওরা থাকেই, এবং এটার আগে পরেও এটা এলিভেটেড থাকে। তো এই চার্ট থেকে এই জিনিসটাই মোটামুটি দেখার মতো। এখানে হচ্ছে রবিন্স থেকে নেওয়া একটা হেপাটাইটিস বি ভাইরাসের প্রোগ্রেশন কেস। অ্যাকিউট ইনফেকশনটা কোন দিকে যায় আসলে? অ্যাকিউট ইনফেকশনটা ম্যাক্সিমাম কেসেই সাবক্লিনিক্যালি রিজলভ হয়ে যায়। দেখো 65% কেস, অলমোস্ট 2/3 অফ অল ইনফেকশন
সেটা সাবক্লিনিক্যাল কেস হিসাবে প্রেজেন্ট করে এবং এটা 100% কেসে রিকভারি হয়ে যায়। 25% কেসে এটা অ্যাকিউট হেপাটাইটিস করে এবং 99% কেসে তার রিকভারি করে এবং লেস দ্যান 1% কেসে ফালমিনেন্ট হেপাটাইটিস মানে অ্যাকিউট হেপাটিক ফেলিয়ার হয়ে ডেথ হয়ে যায় অথবা ট্রান্সপ্ল্যান্ট দিয়ে কোনো মতো বাঁচানো যায়। অনলি 5 to 10% অফ অল কেসেস এটা ক্রনিক হেপাটাইটিসের দিকে যায় এবং এই ক্ষেত্রে এক্সট্রিমলি রেয়ারলি কয়েকটা কেসই রেকর্ডেড হচ্ছে যে তারা রিকভার হতে পারে স্পন্টেনিয়াসলি। আর 20 to 30% কেসে সিরোসিস ডেভেলপ করে এবং 2 to 3% কেসে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে। সো এটা খুবই আনলাইকলি বোঝা যাচ্ছে যে হেপাটোসেলুলার কার্সিনোমা একটু রেয়ারলি হয়, কিন্তু তাও এটা একটা কনসিডারেবল রিস্ক, কারণ হাই মর্টালিটি রেট দুইটার ক্ষেত্রে, সিরোসিস এবং এইচসিসি দুইটার ক্ষেত্রেই ডেথ এবং ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে একমাত্র সমাধান। এবার আমরা ক্লিনিক্যাল ফিচারটা দেখি। এখানে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি 4 to 20 উইকস, মেবি অ্যাসিম্পটোমেটিক, আমরা আগে দেখছি। এটার সাইন্স অ্যান্ড সিমটমস আর সিমিলার টু এইচএভি। আচ্ছা, তো আমি এখানে একটু রিক্যাপ করে ফেলি। এইচএভিতে কী ছিল? জন্ডিস ছিল, দেন নন স্পেসিফিক কিছু সাইন্স অ্যান্ড সিমটম ছিল, যেরকম ফিভার ছিল, দেন হচ্ছে নজিয়া ছিল, অ্যানোরেক্সিয়া ছিল, এগুলো ছিল। দেন হচ্ছে ডার্ক কালারের ইউরিন ছিল এবং পেইল কালারের ফিশিস ছিল। এছাড়া হচ্ছে এলিভেটেড লেভেল অফ ট্রান্সঅ্যামিনেসেস, যেটা হচ্ছে হেপাটাইটিসের ল্যান্ডমার্ক। 5 টাইমস অফ নর্মাল আমরা এএসটি এবং এএলটি পেয়েছিলাম। এলিভেটেড লেভেল অফ গামা গ্লুটামেট ট্রান্সফারেজ পেয়েছিলাম। আর হচ্ছে আমরা এলিভেটেড অ্যালকালাইন ফসফেটেজ পেয়েছিলাম। তো এই জিনিসগুলো হেপাটাইটিসের কমন ফিচার, এগুলো দেখা যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে এইচআইভির সিমিলার ফিচার দেখা গেলেও এটা মোর সিভিয়ার থাকে এবং ক্রনিক ডিজিজে প্রোগ্রেস করে। এইচআইভির কোনো ক্রনিক ডিজিজ ছিল না। ক্রনিক হেপাটাইটিস কখনোই কমপ্লিটলি কিওর হয় না এবং রিস্ক অফ রিঅ্যাক্টিভেশন অফ এইচবিভি ইন অ্যাসিম্পটোমেটিক কেসও লেটার ইন লাইফে থাকে, যে অ্যাসিম্পটোমেটিক কেসগুলিও পরে আর কি ক্রনিক স্টেজে চলে যায়। এবার আমরা কমপ্লিকেশন এখানে বসছি, এটা মেইনলি আমরা যে ফেজেসগুলি আলাপ করছিলাম সেগুলিরই একটা রিক্যাপ। এই যে এই ক্ষেত্রে নর্মাল থাকে, দেন হচ্ছে সেই ক্ষেত্রে এই যে ট্রান্সঅ্যামিনেসিসগুলো একদম লো লেভেলে থাকে, ক্রনিক হলে একটু এলিভেটেড হয়, এই ক্ষেত্রে হচ্ছে আবার এটা মিনিমাল ইনফ্ল্যামেশনে প্রোগ্রেস করে। তো এইসব ক্ষেত্রে এভাবে চলতে থাকে। দেন ক্রনিক হেপাটাইটিসটা আলটিমেটলি সিরোসিসে প্রোগ্রেস করে এবং সিরোসিসটা হেপাটোসেলুলার কার্সিনোমায় প্রোগ্রেস করে এবং সে সময় আমরা দেখি যে এই অ্যালকালাইন ফসফেটেজ আর হচ্ছে এএসটি-এলটি যেটা ট্রান্সঅ্যামিনেসগুলো এরকম ফ্লাকচুয়েটিং লেভেলে থাকে। আমরা পড়ছিলাম যে লেস দ্যান 2000 ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার থাকে ফ্লাকচুয়েটিং লেভেলে। আচ্ছা, আর ভাইরাল লোডটা হচ্ছে অ্যাকিউট কেসে কমে যায়, তারপর হচ্ছে এরকম অনেকদিন স্টেবল থাকে, দেন আবার যখন ফ্লাকচুয়েটিং লেভেল থাকে এটার এই সিরোসিস হেপাটোসেলুলার কার্সিনোমার দিকে যায় তখন আবার হচ্ছে এটা বেড়ে যায় ভাইরাল লোডটা। মোটামুটি এই জিনিসগুলোই। এরপর ফাইনালি আমরা আসি ট্রিটমেন্ট। একজন হেপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের মাথায় যে দুইটা মেইন জিনিস রাখা লাগবে, নাম্বার 1 যে সে যেন ডিজিজটা অন্য কাউকে ট্রান্সমিট না করে, নাম্বার 2 তার জন্য কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে। সো ট্রান্সমিশনটা করতে আমাদের স্টপ করতে, মানে ভাইরাল রেপ্লিকেশনটা স্টপ করতে আমাদের হেপাটাইটিস ই ভাইরাস হেপাটাইটিস ভাইরাল যে অ্যান্টিজেন ই এইটার সেরো কনভার্সন এনশিওর করতে হবে, মানে এই অ্যান্টিজেন থেকে অ্যান্টিবডি যেন প্রডিউস করে এটা এনশিওর করতে হবে। আর হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ লেভেলটা যেন ব্লাডে কমে যায়, লিভার ফাংশন টেস্ট যেন নর্মাল হয়ে যায়, এই দুটো ইনশিওর করলে আমাদের সিরোসিসের রিস্ক এবং এইচসিসির রিস্কটা একদম কমে যায়। কারণ আমরা দেখছিলাম যে নর্মাল লিভার ফাংশন টেস্ট হচ্ছে হেপাটাইটিস থাকে না যখন সেই সময় থাকে এবং সেই সব ক্ষেত্রে লো রিস্ক অফ এইচসিসি অ্যান্ড সিরোসিস। ড্রাগস যেগুলি আমরা ইউজ করে থাকি, নাম্বার 1 হচ্ছে ল্যামিভুডিন। এটা ওয়েল টলারেটেড আগে মনে করা হতো এবং আগে ড্রাগ অফ চয়েসই ছিল, বাট এটার হচ্ছে বাজে কিছু সাইড এফেক্ট আছে। 3P দিয়ে আমরা মনে রাখতে পারি: পেনিয়া, নিউট্রোপেনিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, প্যাঙ্ক্রিয়াটাইটিস। এই জন্য লং টার্ম ইউজে এখন আর ইউজ করা হয় না। ড্রাগ অফ চয়েস এখন হচ্ছে এন্টেক্যাভির আর টেনোফোভির মনোথেরাপি। আর এইচআইভি কোইনফেকশনের ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এগুলো এইচআইভিরও ড্রাগ। তো এইচআইভির ড্রাগ হওয়ার কারণে এটা রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে এইচআইভিটা। তো এই কেসে টেনোফোভিরেরও কিছু সাইড এফেক্ট আছে, হেপাটোটক্সিসিটি আছে, রেনাল ফেলিয়ারের চান্স আছে, ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, এইসব সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে ড্রাগ পেগিলেটেড অ্যালফা ইন্টারফেরন, এটাকে পেগ INN অ্যালফা এটাও বলা হয়। এছাড়া হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে অ্যাডভান্সড কেসেসের ক্ষেত্রে ইন্ডিকেটেড, যাদের সিরোসিস বা ক্যান্সার হয়ে গেছে তাদের ক্ষেত্রে আর কি ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া উপায় থাকে না। ভ্যাকসিনেশন হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, এক্ষেত্রে হচ্ছে এইচবিভি ভ্যাকসিনের এই সারফেস অ্যান্টিজেনটা সম্বলিত একটা ভ্যাকসিন ইউজ করা হয়। আর এর সঙ্গে হচ্ছে ইন্ট্রামাসকুলারলি
এইচবি ইমিউনোগ্লোবুলিন সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে, সেটাও আমরা ইউজ করে থাকি। এরপরে আসি আমরা হচ্ছে ফাইনাল যে টপিকটা, মিউটেশন অফ এইচবিভি একটা গ্রোয়িং কনসার্ন। এই ক্ষেত্রে আমরা তিনটা যে জিন ছিল SPCX, এই তিনটা জিনের বিভিন্ন জায়গায় মিউটেশন হতে পারে। পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট হচ্ছে S এবং C জিন। S জিনের কথা আমি যদি বলি, S জিনের যদি কোনো জায়গায় মিউটেশন হয়, আমরা জানি HBsAg যে অ্যান্টিজেন, এইটা দিয়েই আমরা ভ্যাকসিনেশনটা করে থাকি। সো পুরো ভ্যাকসিনেশন প্রসিডিউরটা ফেল করবে। আর C জিনের ক্ষেত্রে C জিনের দুইটা পার্ট আছে, একটা প্রি-সি আর একটা সি। তো প্রি-সি যে পার্টটা, এটা হচ্ছে সি জিনটাকে সি জিনের যে অ্যান্টিজেনটা সিনথেসাইজ করে, এই অ্যান্টিজেনটা ব্লাডে সেক্রিট হওয়ার ক্ষেত্রে সেক্রেশনে এটা হেল্প করে। সো এটার কোনো কারণে মিউটেশন হয়, সেক্ষেত্রে হচ্ছে অ্যান্টিজেনটা সেক্রেটেড হবে না, তো প্রচুর ভাইরাল লোড হবে, কিন্তু অ্যান্টিজেনটা ডিটেক্টেবল থাকবে না। সো এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিসে বড় একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। তাছাড়া ল্যামিভুডিন দিয়ে ট্রিটমেন্টের ক্ষেত্রে এখন অনেক মিউটেশন দেখা যাচ্ছে ডিএনএ পলিমারেজে, মানে যেটা হচ্ছে পি জিন। তো মোটামুটি হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে এইটুকু আলোচনা।